আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পূর্ণিমাচা গল্পের বিশেষ পাঠ ও আলোচনা নিয়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তোমাদের প্রাসঙ্গিক তথ্য জানিয়ে রাখি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর নদিয়া জেলার কাঁচরাপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতা মৃণালিনী দেবী। 3 ভাই ও 3 বোনের মধ্যে বিভূতিভূষণ ছিলেন সবার বড়। গ্রামের বিদ্যালয়েই পড়াশোনার পর তিনি বনগাঁ উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন, এমনকি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জাঙ্গিপুর, হরিনাভি, কলকাতা বিভিন্ন স্থানে তিনি স্কুলে শিক্ষকতা করেছেন। অন্যান্য জীবিকাও তিনি গ্রহণ করেন, তবে বলা যেতে পারে তার ছিল এক পরিযায়ী জীবন। বিভূতিভূষণের সাহিত্যে সর্বত্রই ছড়িয়ে আছে প্রকৃতি প্রীতি। প্রকৃতির কোলে মানব জীবনের সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, আনন্দ বেদনা সাবলীলভাবে মূর্ত হয়েছে তার বিভিন্ন গল্পে উপন্যাসে। তো আমাদের এই পাঠ্যাংশটা পূর্ণিমাচা গল্পটি 1931 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। আর মেঘমোল্লার গল্পগ্রন্থে পূর্ণিমাচা গল্পটি ঠাঁই পায়, অর্থাৎ তোমাদের পূর্ণিমাচা গল্পটি নেওয়া হয়েছে মেঘমোল্লার গল্পগ্রন্থ থেকে। গল্পের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্তভাবে তোমাদের একটু জানিয়ে রাখি যে সংসার সম্পর্কে উদাসীন, কন্যাদায়গ্রস্ত সহায় হরি ও অন্নপূর্ণার অভাবের সংসার। মেয়ের বিয়ে দিতে না পারায় একঘরে হয়ে আছে সহায় হরি। এদিকে স্ত্রীর বকুনি, সমাজের অনুশাসনের মধ্যে একসময় খেন্তির বিয়ে হয়েও অবহেলায় বসন্ত রোগে তার মৃত্যু হয়। ভোজনবিলাসী খেন্তি একটি পুঁইচারা পাঁচিলের ধারে পুঁতেছিল। খেন্তি নেই, কিন্তু তার পোঁতা পুঁই গাছটির লকলকে ডগার দিকে পৌষ পার্বণের সন্ধ্যায় অন্নপূর্ণা ও তার 2 মেয়ের চোখ স্থির হয়ে যায়। এবার গল্প পাঠে আসছি। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা পেতে পারো। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বললেন, একটা ঘটি কি বাটি বা বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক্ষুরও গাছ কেটেছে, একটু ভালো রস আনি। তার স্ত্রী অন্নপূর্ণা তখন কি করছিলেন না, খড়ের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। তবে স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটুখানি টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। এদিকে সহায় হরি অগ্রবর্তী হইয়া বললেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি এবং তার 2 বোন পুটি এবং রাধি, এরা সব কোথায় গেল? ও, তুমি তেল মেখে বুঝি ছোঁবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাবমাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। আর
একটু আমতা আমতা করিয়া বলিলেন, কেন, কি আবার, কি 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 কি? তিনি তোতলাতে লাগলেন। অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বললেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না? কি খোঁজ রাখো না কিছু? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে কাটায় কি করে বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে, চৌধুরীদের বাড়ি। কেবল বাগ দিয়ে দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হইয়া কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু অন্নপূর্ণা পূর্ববৎ অর্থাৎ আগের মতোই সুরে পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে বলে কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে, আর আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। কেননা আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্চু গণ্ড, এটা বানানটা ভুল দেওয়া আছে, উচ্চু গণ্ড করা মেয়ে, গাঁয়ের কোনো কাজে তোমাকে আর বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বললেন, ও এই, আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে, ও সবাই করেছেন এক ঘরে, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওহ! সেই কথা শুনে অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। কেন, তোমাকে এক ঘরে করতে কিছু লাগে, বেশি কিছু লাগে? নাকি তুমি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তা আর এমন কঠিন কথা কি? আর সত্যিই তো। এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল, হঠাৎ গলার স্বর নামাইয়া বললেন, হ্যাঁ, হলো যে 15 বছরের। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই। পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গাঁ, না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? সহায় হরি ভাবছেন যে যতক্ষণে স্ত্রীর সম্মুখে থাকবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি, এটা মনে রাখতে হবে, তোমার এই ছোটো প্রশ্নের জন্য কাজে লাগবে, কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার মানে হচ্ছে বাড়ির পিছন দিকের দরজা, খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া তিনি থামিয়া গেলেন, কিন্তু আনন্দপূর্ণ স্বরে বলে উঠলেন, এসব কি রে খেন্তি মা? তার বড় মেয়ের নাম খেন্তি, মেয়েকে তিনি মা বলে সম্বোধন করছেন। এসব কোথা থেকে আনলি? ও, এই যে, এমন সময় আমরা দেখছি 14-15 বছরের একটি মেয়ে, খেন্তির বয়স 14-15 বছর, 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে, মানে তার দুই বোন পুটি এবং রাধি, পিছনে লইয়া বাড়ি ঢুকিল, এটা ঢুকিল হবে দাড়ি, তাহার হাতে এক বোঝা পুঁইশাক। পুঁইশাকগুলো কেমন? পুঁইশাকের ডাঁটাগুলো মোটা ও হলদে, আর হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে, আর ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা, এই যে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো এক দ্রব্য, জানতে পারবে ওতে আছে চিংড়ি মাছ, তাও ধার করে আনা। এখান থেকে তোমাদের এই প্যারাগ্রাফটার মধ্যে অনেক প্রশ্ন আসে, ছোট প্রশ্ন, যেমন মেয়েটির বিবরণ। বড় মেয়েটি খুব লম্বা,
গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো, বাতাসে উঠছে। আর মুখখানা, এটা দেখো, এটা মুখখানা হবে, মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত, সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের, 2 পয়সা ডজনের একটা সেফটি পিন দিয়ে আটকানো। আর ওই পিনটির পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁইপাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা। কার কাছ থেকে এনেছেন? অন্তস্থ একা গয়া বুড়ির কাছ থেকে এনেছেন। আর তিনি দিতে চাইছিলেন না, তিনি বলছিলেন যে তোমার বাবার কাছে আগের দিনকার যে 2 পয়সা বাকি আছে, এগুলো সব মনে রাখতে হবে ছোট প্রশ্নের জন্য। আর আমি বললাম, দাও না গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ঘাটের ধারে রায় কাকা, কাদের বাড়ি থেকে এনেছেন। আচ্ছা, রায় কাকা দিয়ে বলল, যা নিয়ে যা, কেমন মোটা মোটা। সেই বিবরণ শুনে অন্নপূর্ণা এমনি মাথা গরম ছিল, তাতে আরও রেগে গিয়ে বললেন, দেখো। অন্নপূর্ণা দাহা হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠলেন, নিয়ে যা, আহা কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে, পাকা পুঁইডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, তা না করে নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না, যত সব পাথরের মতো বোকা। যাই হোক, মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে, বিয়ে হলে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন কোথায় বেড়াচ্ছেন, কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ, ফেল বলছি, ফেল। মেয়েটি, খেন্তির কথা বলা হচ্ছে, বড় মেয়েটির কথা। খেন্তি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়াই চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে তো, ফের যদি বাড়ির বার হতে দেখেছি তো ঠ্যাং খোঁড়া করব। ঠ্যাং না খোঁড়া করিত, বোঝা মাটিতে পড়েই গিয়েছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না, তাই অনেকগুলো ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করত। এদিকে সহায় হরি আমতা আমতা করিয়া কিছু একটা বলতে গেলেন যে তা এনেছে, ছেলে মানুষ খাবে বলে, তুমি বরং। পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটা ফিরিয়া দাঁড়াইয়া মায়ের মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলল, না না, নিয়ে যা নিয়ে যা, খেতে হবে না, মেয়ে মানুষেরা তো আবার নোলা কিসের, এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে 2 পাকা পুঁইশাক ভিক্ষে করে, যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তার মনে কষ্ট হলো সহায় হরির, কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষ অবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হলেন না, তাই নিঃশব্দে খিড়কি দর দিয়া বাহির হইয়া গেলেন, অর্থাৎ সহায় হরি চলে গেলেন। এদিকে একটু বেলায় বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল, গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাকের রান্নার সময় কিন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক মিলে সব তোমার। অর্থাৎ সে পুঁইশাক খেতে যে ভীষণ ভালোবাসে, তার মনে পড়ে গেল মায়ের। এদিকে বাড়িতে কেউ ছিল না, তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি ডোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলা আছে, তাই কুড়ানো যায় না। কুঁচো চিংড়ি,
কি দিয়ে রান্না করেছিলেন দেখো, কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দুই একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই। সে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে পছন্দের জিনিস। পুঁইশাকের ওপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন, তাই জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? কিন্তু তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। আনন্দজনক প্রস্তাবটি কি? প্রশ্ন আসে। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল আনন্দে। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়তে গেলেন। এদিকে কালীমায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়ল। এগুলো তো ছোট প্রশ্নের জন্য লাগবে, আমি তাই দাগ দিয়ে রাখছি। তো সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীমায় উত্তেজিত সুরে বলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, বক্তাকে এরকম প্রশ্ন আসতে পারে। কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না, কি করে কি কাণ্ডটাই না করলে? অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তাই রক্ষে। তার কি স্বভাব? রাম বলো, 6-7 পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূর যাই কেন, এই তো তোমার মেয়েটি 13 বছরের, সহায় হরি বাড়াতে বলে না, এই শ্রাবণে 13, অর্থাৎ শ্রাবণ মাসের জন্মদিন। তো আহা, 13 বা 16 তফাৎ কিসে শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? সে 13 হোক আর ছাই 16 হোক, আর চাই 50 হোক, তাতে আমাদের দরকার নেই, সেই হিসেব তোমার কাছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো একরকম উচ্চুগণ্ড, উচ্চুগণ্ড করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি। এই তো, এটাই তো, সমাজে বসে এসব কাজগুলো করবে আর তুমি করবে, আর আমরা বসে বসে দেখব, এ তুমি ভেবো না। সমাজে বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। হ্যাঁ, রাজপুত্র না হলে কি পাত্র মেলে না? এদিকে গরিব মানুষ দিতে শুতে পারবে না বলে সেই জন্যই তো এই যে সীমন্ত মজুমদারের ছেলেকে আমি ঠিক করে দিলাম। আরে লেখাপড়া নাই বা জানলো, জজ, এটা ব্যারিস্টার বা ম্যাজিস্টার, জজ ব্যারিস্টার না হলে কি আর মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম নাকি পুরীর জমিতে, দাগ দিয়ে রাখছি ছোট প্রশ্নের জন্য, 4টি আমন ধানও হয়েছে। ব্যাস, রাজার হাল। 2 ভাই, অভাব কি? অর্থাৎ কোনো অভাব নেই, খেতে পড়তে পাবে, অর্থাৎ পাত্র ভালো। তবে সেই বিয়ের একটা ইতিহাস আছে, বিয়েটা কেন ভেঙে গিয়েছিল তার একটা ইতিহাস আছে, সেটা এই প্যারাগ্রাফে বলা আছে। তবে ইতিহাসটা এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ী ঠিক করে দিয়েছিলেন। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। তবে এই গুজব যে শুধু অবান্তর তাই নয়, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান, মানে বুঝতে পারেন, পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। তো এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সহায় হরি সেই সম্বন্ধ ভেঙে দেন। দিন 2 পরের কথা। সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবি লেবু গাছের, দাগ দিলাম ছোট প্রশ্নের জন্য, বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি
রাঙা রৌদ্র উঠিয়াছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। আর বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলল, বাবা যাবে না? মা তো ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্ন স্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতাপুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। তবে ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে সিঁধ দিবার উদ্দেশ্যে চলিয়াছে, যেন চুরি করতে যাচ্ছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনান ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি, নাম হচ্ছে দুর্গা। দুর্গা এসে বলে, খুড়িমা, যে খুড়িমা বলে কাকে সম্বোধন করে, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মাছ হবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায়, সবই প্রশ্নের জন্য, ছোট প্রশ্নের জন্য ডাক দিলাম। যাইবার পথের বাঁ ধারে এক জায়গায় শ্যাওড়া বন, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন, শীতের সকালে এক প্রকার লতা পাতার গন্ধ, ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল থেকে ওডাল করছে। আর দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলল, খুড়িমা, খুড়িমা ওই দেখো দেখ কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আরও একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আবার শুরু হলো। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানে রৌদ্রে বসিয়া বাটি হইতে তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে বলিলেন, এখনো নাইতে যাসনি? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সোৎসাহে মানে উৎসাহের সঙ্গে 15-16 সের ওজনে একটা ভারী মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন, কিন্তু সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের সুরে সেই দিকে চাহিয়া বলিলেন, ওই ওপাড়ার ময়সা চৌকিদার। ডাক দিচ্ছি, কাদের থেকে এনেছেন বলে মিথ্যে কথা বলছেন। ময়সা চৌকিদার রোজই বলে কর্তা ঠাকুর, সহায়কে কর্তা ঠাকুর বলে সম্বোধন করেন। তোমার বাপ থাকতে তো তবু মাসে এক, প্রত্যেক মাসে আর কি, প্রত্যেক মাসে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তোমরা আসো না। এই বেড়ার ধারে মেটে আলু করেছি, তা দাদা ঠাকুর বরং মানে তুলে নিয়ে যাবেন ইত্যাদি বলতে চাইছেন, সেখান থেকেই এনেছেন। অন্নপূর্ণা স্ত্রীর দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বলেন, ও বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিল শুনি? সহায় হরি অবাক হইয়া বললেন, আমি আমি না না না, আমি কখন। এই তো আমি। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি আকাশ থেকে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতন স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বললেন, আরে চুরি তো করবেই, চুরি তো করবেই। তিনকাল গিয়ে এককাল আছে। এই তিনকাল হচ্ছে শৈশব, কৈশোর আর যৌবন, আর এককাল হচ্ছে বার্ধক্য। তো এককাল আছে অর্থাৎ তিনি এখন বুড়ো হয়েছেন। মিথ্যা কথাগুলো আর বলো না, আমি সব জানি। তিনি কি জানেন? তো মনে ভেবেছিলে কি আপদ ঘাটে গেছে আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল তাই ওপাড়ায় যাচ্ছি। শুনলাম বরজপোতার বনের মধ্যে কী সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। আর যেই আবার খানিকক্ষণ গেলাম, দেখি আবার সেই শব্দ। তোমার তো ইহকালও নেই আর পরকালও নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাও কিসের জন্য? সহায় হরি হাত নাড়িয়া বরজপোতার
তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথা জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্বর সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। আধ ঘণ্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল, আর সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, মেটে আলুটা দুজনে মিলে তুলেছিস না? খেন্তি মায়ের মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া আবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল, এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া রহিল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকেই চাহিয়াছিল, উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বললেন, পাজি, তোমার আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব, তবে ছাড়বো। বরজপ্রতার বনে গিয়েছো মেটে আলু চুরি করতে? সমর্থ মেয়ে, সমর্থ মানে উপযুক্ত মেয়ে, বিয়ের যুগ কি কোন কালে পার হয়ে গেছে? সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে তুমি আলু তুলে নিয়ে এলে? আর যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে বসাতো? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তাই বলে পরের জিনিসে হাত? এ মেয়ে নিয়ে আমি কি করব মা? এদিকে 2-3 দিন পরে একদিন বিকালবেলা ধুলা মাটি হাতে খেন্তি মাকে বলল, মা 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 দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখেন যে ভাঙা পাঁচিলের ধারে যে ছোট্ট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারী জঙ্গল হইয়াছিল, খেন্তি ছোট বোন দুটোকে নিয়ে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে, এবং ভবিষ্যম্ভাবী মানে ভবিষ্যতের জন্য নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটি শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফাড়ির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলাইয়া রহিয়াছে, আর ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তাঁর বড় মেয়ের মস্তিষ্কের মধ্যেই অবস্থিতি করিতেছে, দিনের আলোয় এখনো বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বললেন, ধুত পাগলি, এসব পুঁইশাকের চারা এখন পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়। আর এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলল, কেন? আমি রোজ জল ঢালবো। খেন্তি বলল, অন্নপূর্ণা তখন, দেখ, হয়তো তাহলে বেঁচেও যেতে পারে। কিন্তু আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সে সহায় হরি দেখিলেন যে তাঁর 2 ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে ডাক দিয়ে রাখছি ছোট প্রশ্নের জন্য গোবর কুড়াইয়া আনিল। সহায় হরি বলেন, হ্যাঁ মা খেন্তি, সকালে তো উঠে জামাটা গায়ে দিতে হয়, গায়ে দিতে তোর কি হয়, দেখ দেখি এই শীত। আচ্ছা, দিচ্ছি বাবা, কিন্তু কই শীত, তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি না? সহায় হরি বাড়ির বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। ভিডিওটা আজ এই পর্যন্তই, প্রথম পর্ব এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী অংশ নিয়ে শীঘ্রই আসছি।
ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।